আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। একনেকে প্রায় ৩,৮৯১ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন। বাংলাদেশকে চাপে ফেলতে পুশিং করছে না ভারত, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব। শিগগিরই এর সমাধান হবে বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে স্থগিত। উভয় পক্ষের শুনানি 16 জুন। দেশ জুড়ে বর্ষার আগমনী বার্তা। চলতি মাসে বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রসহ ও ভারী বর্ষণের সম্ভাবনা, বলছে আবহাওয়া অফিস। পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা ইরান ইসরায়েলের, তবে নিরাপত্তার জন্য হুমকি হলে হামলার বিষয়ে দুই দেশেরই সতর্কতা। মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি অস্ট্রেলিয়া। এবং নামমাত্র মূল্যে ফুটবল বিশ্বকাপ দেখাবে বিটিভি। এটি স্বৈরাচারের দুর্নীতির বিরুদ্ধে বিএনপি সরকারের সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার বিজয়, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ইটমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প সহ প্রায় ৩,৮৯১ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পের আওতায় আনোয়ারা, বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী, চকরিয়া, ইটমনি আঞ্চলিক মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মন্ত্রী পরিষদ ও একনেক সদস্য এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 5টি, সংশোধিত 3টি এবং মেয়াদ বৃদ্ধির 2টি প্রকল্প রয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে 3,810 কোটি 62 লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 80 কোটি 35 লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রথম পর্যায়, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ, দেশের 33টি জেলার সার্কিট হাউস এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প 2, ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ দ্বিতীয় পর্যায়, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাপোর্ট তৃতীয় সংশোধন এবং 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন তৃতীয় সংশোধন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বর্ধন প্রথম সংশোধিত প্রকল্প। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা তৈরিতে 400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, চলমান 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে ইতোমধ্যে 200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থ বছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে যোগ দেন।
উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীত করার লক্ষ্যে আগামী বাজেট থেকেই বরাদ্দ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, রক্ষণাবেক্ষণ সহ তিস্তায় পানির রিজার্ভার সহ নতুন ব্যারেজ নির্মাণে চলতি বছরের মধ্যেই প্রকল্প চূড়ান্ত করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে ব্যক্তির রাজনৈতিক পরিচয় কোনো বাধা হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না ভারত, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব। শিগগিরই এর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদুর রহমান। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস আর প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণ করতে যাচ্ছে সরকার। এই খাতে মোট বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে প্রায় 1,45,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 28,000 কোটি টাকা বেশি। শুধু বরাদ্দ বাড়ানোই নয়, বাড়ছে উপকারভোগীর সংখ্যা, বাড়ছে ভাতার পরিমাণ আর যুক্ত হচ্ছে একাধিক নতুন কর্মসূচি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভুল উপকারভোগী নির্বাচন, তথ্য ভাণ্ডারের দুর্বলতা এবং সমন্বয়হীনতা দীর্ঘদিন ধরে সামাজিক নিরাপত্তা খাতের বড় চ্যালেঞ্জ। নতুন ব্যবস্থাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছে যাবে সরকারি সহায়তা। দিনার সুলতানার রিপোর্ট। আগামী 2026-27 অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণ আনছে সরকার। বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে প্রায় 1,45,000 কোটি টাকা, যা এ খাতে ইতিহাসের অন্যতম বড় বরাদ্দ। নতুন বাজেটে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 8টি নতুন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় 41 লাখ নারী প্রধান পরিবার প্রতি মাসে পাবে 2,500 টাকা করে। এ কর্মসূচিতে সরকারের ব্যয় হবে 12,374 কোটি টাকা। অন্যদিকে কৃষক কার্ডের জন্য বরাদ্দ 1,063 কোটি টাকা এবং ইমাম পুরোহিতদের সম্মানী কর্মসূচির জন্য রাখা হয়েছে 1,082 কোটি টাকা। সামাজিক সুরক্ষায় এই বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ফ্যামিলি কার্ড যেটা খুব সাড়া জাগিয়েছে, বা আরও কিছু সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম যেগুলো আগে ছিল, ওভারঅল এখানে অ্যালোকেশন বাড়ানো হয়েছে। এখন এটাকে যদি বাস্তবায়ন করতে পারে, এটার একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, রুরাল ইকোনমি, চাহিদা কিছুটা হলেও বৃদ্ধি, সেই জায়গাটায় বিশেষ করে ফুড ডিমান্ড বৃদ্ধি, সেই জায়গাটায় একটা ভালো জায়গায় আনতে পারে। নতুন কর্মসূচির পাশাপাশি বাড়ছে বিদ্যমান ভাতাও। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদদের মতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রকৃত উপকারভোগীর হাতে সহায়তা পৌঁছানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটা আমি বলবো যে একটা দুর্বলতার দিক হচ্ছে, সেখানে শহরের যারা দরিদ্র রয়েছেন, বস্তিবাসী রয়েছেন, তাদেরকে কেন্দ্র করে কর্মসূচির সংখ্যা কম। সুতরাং ওই জায়গাটাতে আমার মনে হয় যে অধিক গুরুত্ব দেওয়াটা জরুরি। অনেক প্রোগ্রাম আছে যেগুলোকে হয়তো কনসলিডেট করা যায়, অনেক প্রোগ্রামকে কমিয়ে আনা যায়, অর্থাৎ এর ভিতরেই যাতে এই ফ্যামিলি কার্ডের মতো যে সমস্ত উদ্যোগ আছে সেগুলো যাতে সরকারের উপর ব্যয়ের চাপটা কম থাকে। সামাজিক নিরাপত্তা খাত সম্প্রসারণের দরকার আছে জানিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। এই অর্থটা কিভাবে আসবে এটার কিন্তু সঠিক একটা হিসাবের দরকার আছে এবং সেটাকে মাথায় রেখেই কাজটা করা দরকার। সরকার যাতে নিজস্ব রেভিনিউ আছে, সেই রেভিনিউ দিয়ে যাতে এটাকে ম্যানেজ করা যায়, কোনোভাবেই ঋণ করে যাতে এই ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন না করা হয়। সরকার বলছে, দারিদ্র্য কমানো এবং প্রান্তিক মানুষের সুরক্ষা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দিনার সুলতানা, বিটিভি নিউজ।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়কে বর্তমান সরকারের ন্যায় বিচার ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী সকলেই। দ্রুত সময়ের মধ্যে আদালতের দেয়া দেশের ইতিহাসের বিরল এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। এ সকল মানুষেরা বলছেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় কেবল বিচার কাজের গতিকেই বাড়ায়নি, পাশাপাশি সমাজের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নেবার স্পষ্ট বার্তা। আরেফিন মাসুদের প্রতিবেদন। সূচনা লগ্ন থেকেই বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা। এরই অংশ হিসেবে সম্প্রতি বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ সহ বিশ্ববাসীও দেখল তার বাস্তব রূপ। রামিসার নৃশংস হত্যাকাণ্ডের মামলায় বিচারিক ৬ কার্যদিবসের এই রায় বাংলাদেশের ইতিহাসে বিরল। মামলাটির রায় সাধারণ মানুষের মাঝে একদিকে যেমন এনেছে স্বস্তি, অন্যদিকে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের প্রতি বাড়িয়েছে আস্থা। রায় দেখে আমি অনেক খুশি, কিন্তু কার্যকর যেদিন হবে ওই দিন বোঝা যাবে যে সরকার কতটুকু দ্রুত আগায় গেছে। বিচার খুব কঠিন বিচার হওয়া দরকার। এরকম যত অপরাধী আছে সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায় এরকম ২-৪-১০টা এরকম ফাঁসি কার্যকর করুক, সব জায়গায় মানে ন্যায় বিচার করুক। এর পাশাপাশি পূর্বের ঝুলে থাকা এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির কাজ এগিয়ে নিতেও সরকারের প্রতি বেড়েছে মানুষের প্রত্যাশা। যেভাবে রামিসার মামলার দ্রুত যে রায়টা হয়েছে, এটা আরও যে সব রায়গুলি পেন্ডিং অবস্থায় আছে, এটা যদি দ্রুত সরকার কার্যকর করে তাহলে সরকারের প্রতি জনগণের আস্থার জায়গাটা আরও বেড়ে যাবে। আইনজীবীরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যার রায় সরকারের অঙ্গীকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথকে কেবল এগিয়ে নেবে না, বরং সমাজে শিশু নির্যাতনের বিরুদ্ধেও দেবে শক্ত বার্তা। সমাজে এই ধরনের ঘৃণিত অপরাধগুলি যাতে বন্ধ হয়, অথবা যারা এই ধরনের কাজ করে অপরাধীরা সামনে এই ধরনের কাজ করতে ভয় পায়, সেই জন্য আজকে এই মামলার রায়টা এটা মেসেজ হিসাবে কাজ করবে। জনগণের যে চাওয়া, আমাদের বর্তমানে যে সরকার প্রধানমন্ত্রী উনি সেটা কমিটমেন্টটা কিন্তু রেখেছে। কোনো কোনো আইনজীবী বললেন, এ রায় বিগত সময়ের বিচারহীনতার সংস্কৃতির দেয়াল ভাঙতেও রাখবে ভূমিকা। যে বিচারহীনতার সংস্কৃতি ছিল, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে বিচারহীনতার যে দেওয়াল সেটা ভাঙার জন্য অবশ্যই নক করছে, এবং আরও এরকম কিছু দৃষ্টান্ত হলে নিঃসন্দেহে বিচারহীনতার দেয়াল ভেঙে যাবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বললেন, এ রায় কেবল বিচার কাজের গতিকেই বাড়ায়নি, পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বহন করছে গুরুত্বপূর্ণ বার্তা। রামিসা হত্যা মামলার এই রায় সমাজের কাছে সুস্পষ্ট একটি বার্তা দিচ্ছে, সেটা হলো যে বর্তমান সরকার তার যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অঙ্গীকারবদ্ধ, সেই অঙ্গীকার বাস্তবায়নের নিরিখে অন্ততপক্ষে এই মামলায় যে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে সাপোর্টটা দেয়া দরকার সরকারের পক্ষ থেকে, তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। এই ধরনের অপরাধ যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বার্তাটাই কিন্তু এই রায়ের মাধ্যমে আপাতত আমাদের জাতি পেয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, এ রায়ে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যা নজির হয়ে থাকবে সরকার, রাষ্ট্র ও সমাজের কাছে। জনপ্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার ও দেশে আইনের শাসনের প্রতিষ্ঠায় যে কোনো অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান দৃঢ়। সাধারণ মানুষসহ আইনজ্ঞরা মনে করছেন, সম্প্রতি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের দেয়া রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় তারই একটি স্পষ্ট বার্তা। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী 16 জুন দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেন। বর্তমান সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয়
ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত। 1972 সালের মূল সংবিধানের 116 অনুচ্ছেদ অনুসারে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় ন্যস্ত ছিল সুপ্রিম কোর্টের উপর। তাই সংবিধানের 116 অনুচ্ছেদ এবং 2017 সালের জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে 2024 সালের 25 আগস্ট সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের 2 সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত 1972 সালের সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করেন হাইকোর্ট। একই সঙ্গে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনেরও নির্দেশ দেন। চলতি বছরের 21 মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এ বিষয়ে অধিকতর যাচাই বাছাই করার লক্ষ্যে রায়টির বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়েছেন তারা। আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। দেশে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও না কোথাও বৃষ্টিপাত হচ্ছে। আগামী দিনগুলোতে চট্টগ্রাম সহ সারা দেশে নিয়মিত বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে জুনের শেষ নাগাদ বর্ষা পরিপূর্ণ রূপে ফিরে আসবে, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চট্টগ্রাম হয়ে দেশে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। এখন সারা দেশে বিস্তার লাভ করেছে। তাতে বর্ষার পদধ্বনি দেশ জুড়ে। কোথাও না কোথাও বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিন। জুন মাসে সিলেটের পরে চট্টগ্রামেই বেশি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে যে বর্ষাকাল হয় তার সূচনা আমরা 6 তারিখ থেকেই পেয়েছি। চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে এবং প্রায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমগ্র বাংলাদেশে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবটা পাওয়া যাবে আগামী 3-4 দিন পর থেকেই। বর্তমানে এর অবস্থান আছে সিলেট, বরিশাল ও চট্টগ্রামের উপরে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ও বাংলাদেশের উপকূলে গভীর সঞ্চারনশীল মেঘমালার বিচরণ, যার প্রভাবে সাগর কিছুটা উত্তাল আছে। তবে মৌসুমি বায়ুর স্বাভাবিক বিচরণকে প্রভাবিত করতে পারে এল নিনো। এতে বর্ষার শক্তিমত্তাকে রুখে দিয়ে অস্বস্তিকর তাপ প্রবাহিত হতে পারে। তাপদাহ বা তাপমাত্রার বিষয়ে যদি আমি চট্টগ্রামের জন্য বলি, বৃষ্টি হলে তখন তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু বৃষ্টি যখন থাকবে না তখন তাপমাত্রা স্বাভাবিকের মতনই থাকবে। তো 25 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে চট্টগ্রামের আবহাওয়া তাপমাত্রা থাকতে পারে। এল নিনো একটা জলবায়ুগত ঘটনা, যার প্রভাবে স্বাভাবিক যে আমরা যে মৌসুমি বায়ুর প্রভাবটা পাই সেটা একটু ব্যাঘাত ঘটে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশে ষড় ঋতুর বৈশিষ্ট্য বদলে যাচ্ছে। এতে দেশের মানুষের জীবন জীবিকা, পরিবেশ, উৎপাদন ও অর্থনীতিতে বিরূপ প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। অতিবৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও পাহাড় ধসের মতো বিপর্যয়। কখনো কখনো বর্ষায় উষ্ণবায়ু প্রবাহের কারণে অস্বস্তি বাড়ে। এইভাবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে শক্তিশালী হচ্ছে এল নিনো। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ।
পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। তবে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হলে আবারও হামলার বিষয়ে সতর্ক করেছে তেহরান ও তেল আবিব। যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনা এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের প্রেক্ষিতে দুই দেশ এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এদিকে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মত বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। শামসুন নাহার বিনুর ডেস্ক রিপোর্ট। ইসরায়েল ও ইরান অন্তত আরও এক সপ্তাহ একে অপরের উপর আক্রমণ করা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। We have ongoing negotiations in Iran and with Iran that hasn't stopped. সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দুই দেশের পাল্টাপাল্টি হামলার প্রসঙ্গ টেনে বলেন, নেতানিয়াহু আক্রান্ত হয়েছিলেন এবং তিনি পাল্টা আঘাত করেছেন। এর জন্য আমি তাকে কোনো দোষ দিতে পারি না। মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, প্রথমে ইসরায়েল আক্রান্ত হয়, এরপর তারা এর জবাব দেয় এবং এখন তারা এই সংঘাত সমাপ্ত ঘোষণা করেছে। এর ফলে তারা আগামী অন্তত একটি সপ্তাহ বা তার কাছাকাছি সময় একে অপরকে কোনো ধরনের ঘাটাঘাটি না করে শান্ত থাকবে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতি নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, আমেরিকা বর্তমানে এমন একটি চমৎকার চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা কোনো অবস্থাতেই বা কোনো উপায়ে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। এই চুক্তির সুদূর প্রসারী অর্থনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আগামী 2 বা 3 সপ্তাহের মধ্যে এই চুক্তি সম্পন্ন হতে পারে এবং এটি সই হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে এই নৌপথটি খুলে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আফগানিস্তান সংশ্লিষ্ট বৈঠক শেষে সোমবার একথা জানান তিনি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কূটনৈতিক আলোচনা এবং প্রতিরক্ষা কৌশল পাশাপাশি অব্যাহত রাখবে। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। পাকিস্তান শাসিত কাশ্মীরের রাওয়ালকোটে এক বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত 11 জন নিহত হয়েছেন। সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন 70 জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে 4 জন পুলিশ কর্মকর্তা, 6 জন বিক্ষোভকারী এবং 1 জন পথচারীও রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আগামী 27 জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে ঘিরে এমন উত্তেজনার মধ্যে পুরো অঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিল স্থানীয় নাগরিক অধিকার ভিত্তিক সংগঠন যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। ধর্মঘটের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এবং বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করে। সম্প্রতি বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় যৌথ আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ভারতের অন্ধ্রপ্রদেশে স্টিল কারখানায় তপ্ত গলিত লোহা পড়ে 8 শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল ভিজাগ স্টিল প্লান্টের নামে এই কারখানায় স্টিল মেল্টিং শপ শাখায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও 6 শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গলিত লোহা ভর্তি একটি পাত্র মাটিতে আছড়ে পড়ে এবং আশেপাশে আগুন ছড়িয়ে যায়। নিহতদের পরিচয় শনাক্ত করতে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ কাজ করছে। আহতদের সবার শরীরের 70% বেশি অংশ পুড়ে গেছে। তাদের উদ্ধার করে স্টিল কারখানার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় অন্তত 20 জন শ্রমিক কাজ করছিলেন। হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায়
এর 2 পাইলট নিরাপদে আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প বলেন তারা ভালো আছেন, কেউ আহত হননি। এর আগে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস জানায় মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার সোমবার হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়, তবে হেলিকপ্টারটির 2 ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় হেলিকপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছিল কিনা, যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে কিনা অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র কিউবার উত্তর পশ্চিম উপকূলে রিখটার স্কেলে 6.1 মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূকম্পনবিদদের মতে এই অঞ্চলে গত প্রায় 150 বছরের ইতিহাসে এটি সবচেয়ে তীব্র ও শক্তিশালী ভূমিকম্প। গতকাল আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কিউবা ছাড়িয়ে মেক্সিকো উপসাগর, সমগ্র ক্যারিবীয় অঞ্চল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের এক বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূপৃষ্ঠের প্রায় 26 কিলোমিটার গভীর থেকে এই কম্পনের উৎপত্তি হয়। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম কিউবার মানতুজা শহর থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে প্রায় 104 কিলোমিটার দূরে। বিজ্ঞানীরা এই ঘটনাটিকে অত্যন্ত বিরল ও অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন, কারণ সাধারণত দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে বড় ভূমিকম্প হলেও এটি ঘটেছে একটি নির্দিষ্ট প্লেটের একেবারে অভ্যন্তরে। তীব্র ঝাঁকুনির কারণে পশ্চিম কিউবার প্রধান শহর হাভানা এবং পিনার দেল রিউতে বহুতল ভবনগুলো প্রবলভাবে দুলতে শুরু করলে আতঙ্কিত নাগরিকরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন। তবে ব্যাপক আতঙ্ক তৈরি হলেও কিউবান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। সম্প্রতি আওয়ামী লীগ করার কারণে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয়। বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। সীমা শারমিনের প্রতিবেদন। চারদিকে আগুন, ভাঙচুর, মানুষের চিৎকার আর ক্যাপশনে লেখা আওয়ামী লীগ করার অপরাধে বাড়িঘর জ্বালিয়ে দিল জনতা। মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে, কিন্তু এই গল্পের ভেতরে আরেকটা গল্প লুকিয়ে। মূলত এই আগুন গুজবের আগুন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক টিম বাংলা ফ্যাক্ট যখন ভিডিওটির গভীরে যায় তখন সত্যটা বেরিয়ে আসে। ঘটনাটি 5 জুন সকালের। জায়গাটি ফরিদপুরের আলগি ইউনিয়ন। কিন্তু যে বাড়িটা পড়ছে সেটা কোনো রাজনৈতিক কর্মীর বাড়ি নয়। ওটা ছিল আয়ুব আলী আর ময়না বেগমের বাড়ি। এলাকার মানুষ তাদের নামে আতঙ্কে থাকত, কারণ তাদের পরিচয় ছিল মাদক ব্যবসায়ী। দিনের পর দিন তাদের অত্যাচার সহ্য করতে করতে শেষমেশ স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারাই আইন নিজের হাতে তুলে নিয়ে সেদিন ওই বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অর্থাৎ একটা মাদক বিরোধী ঘটনাকে রাতারাতি রাজনৈতিক রং মাখিয়ে দেয়া হলো, বানিয়ে ফেলা হলো প্রতিহিংসার গল্প। বাংলা ফ্যাক্ট বলছে এ ধরনের ভুয়া তথ্য এখন প্রতিদিন ছড়াচ্ছে। উদ্দেশ্য একটাই, মানুষকে বিভ্রান্ত করা। তাই পরের বার শেয়ার বাটনে হাত দেবার আগে একবার থামুন, একবার ভাবুন, কারণ আপনার একটা ক্লিক হয়তো একটা গুজবের আগুনে ঘি ঢালছে, আর সত্যিটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাই বিটিভির পর্দায় সত্য জানুন, গুজব রুখুন। সীমা শারমিন, বিটিভি নিউজ। শেয়ার বাজারে খবর।
একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,317.47, যা গতকালের চেয়ে শতকরা 0.01 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,445.62, যা গতকালের চেয়ে শতকরা 0.06 বেশি। আজ 238টি কোম্পানির 66,28,324টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 23,72,82,000 টাকারও বেশি। এর মধ্যে 140টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 70টির কমেছে এবং 28টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 31 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 86 টাকা 48 পয়সা, কানাডিয়ান ডলার 87 টাকা 98 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 141 টাকা 59 পয়সা, ব্রিটিশ পাউন্ড 166 টাকা 77 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 30 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 03 পয়সা, কুয়েতি দিনার 394 টাকা 79 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 83 পয়সা, থাই বাথ 3 টাকা 68 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 09 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়ালো বজ্রপাত। সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার 1 উইকেট, অস্ট্রেলিয়ার লাগবে 46 বলে 94 রান। রাজধানীর মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে 285 রানের টার্গেটে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। 42.1 ওভারে 9 উইকেটে 191 রান সংগ্রহ করে সফরকারীরা। এর মধ্যে হানা দেয় বৃষ্টি। বাংলাদেশের পক্ষে একাই 4 উইকেট নেন নাহিদ রানা। এর আগে টস হেরে আগে ব্যাট করে 8 উইকেটে 284 রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের মোসাদ্দেক 70 বলে 86 রান করে অপরাজিত থাকেন। ফুটবল। বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। নামমাত্র খরচে খেলা দেখাবে বিটিভি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, টেলকো, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন এবং প্রচার সত্ত্ব বিক্রি করে প্রায় সব টাকা উঠিয়ে আনা হয়েছে। অতীতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, 2022 সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় 100 কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বিটিভি খেলা দেখিয়েছিল। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বক্তব্য রাখেন। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ ফুটবল দেখানো হবে কিনা এই বিষয় নিয়ে একটি ধূম্রজাল ছিল। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তিনি খুব বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে গত
বিশ্বকাপে কিভাবে 100 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেটিকে 47 কোটি টাকা দিয়ে সত্য কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূরণ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং বন্দরসমূহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা ধরনের মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 8 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 37 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 2টা 7 মিনিটে, ভাটা ভোর 8টা 24 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2টা 51 মিনিটে এবং ভাটা রাত 8টা 44 মিনিটে।